স্যার, রেকর্ড করার পরে যদি দেখাইতেন শুরু থেকে। আমি শুরু থেকে দেখাচ্ছি। আপনারা একটা ব্রাউজারে আসবেন। ব্রাউজারে আসার পরে প্রথমেই ইনকগনিটো মোডে যাবেন। না, প্রথমে এইখানে ব্রাউজারে আসার পরে থ্রি ডটে ক্লিক করবেন, ইনকগনিটো মোডে যাবেন। যাওয়ার পরে এখানে লিখবেন যে আচ্ছা, আমি একটু অন্য ব্রাউজারে যাই তো। এইখান থেকে অন্য একটা ব্রাউজারে গেলাম। হ্যাঁ, এই ব্রাউজারে আসলাম। ব্রাউজারে আসার পরে এখান থেকে ইনকগনিটো লিখবেন যে এসসিএম রাশ, ক্লিক করলেন। আবার নতুন একটা ট্যাব নিলেন, নেওয়ার পরে হচ্ছে টিটিএম টেম্প মেইল। হ্যাঁ, এখানে ক্লিক করলাম। করার পরে প্রথমে যে ওয়েবসাইট আসবে ওই ওয়েবসাইটে যাবেন, আর এইখানে যে প্রথম ওয়েবসাইট আসবে এইটাতে যাবেন। যাওয়ার পরে এইখানে কিছুক্ষণ ওয়েট করলে একটা মেইল দেবে। হ্যাঁ, এটাকে বলা হয় হচ্ছে টেম্পোরারি মেইল। এটা কপি করবেন। কপি করার পরে সিম পাশে আসার পর এখান থেকে আপনি সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে এখানে মেইল দিবেন। মেইল দেওয়ার পরে একটা পাসওয়ার্ড দিবেন, আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিলেন। বাট এগুলো একটু মেনটেন করে দিতে হবে। ক্যারেক্টার, তারপর হচ্ছে লোয়ার কেস আপার কেস, নাম্বার। সো এইটা ফিল আপ করার পরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এই ক্যাপচাটা ফিল আপ করে ভেরিফাই করবেন। ভেরিফাই করার পরে আপনাকে একটা ওটিপি, মানে এই নেক্সট প্রসেস হবে হচ্ছে একটা ওটিপি দিতে হবে। ওটিপিটা পাবেন কই? এইখানে আসার পরে নিচের দিকে স্ক্রল করলে এখানে ইনবক্স নামে একটা অপশন পাবেন। হ্যাঁ, এইটাই। সো এইখানে একটা ওটিপি আসবে, ক্লিক করবেন। ওটিপির যে কোডটা থাকবে কোডটা কপি করবেন। কপি করে নিয়ে এরপর স্টেপে কোডটা বসায় দিবেন। এটা বাস্তবে লাইভ দেখেন ভালো হইতো। আমি তার থেকে একটা কাজ করতে দেখি, আমার ইনকগনিটো বাদে এইখানে পাই কিনা। স্যার, আপনি ইউটিউবে যে ভিডিওটা আপলোড করেছেন সেটা যদি দেখাই দিতেন তাহলে হতো। ইউটিউবে ভিডিও আপলোড করছি মানে বুঝে নাই। স্যার, আপনি আগের ক্লাসের ভিডিওটা ইউটিউবে আপলোড করেছেন। হ্যাঁ, ওই আপনার চ্যানেলে ঢুকে দেখাই দিলে হয়তো, যদি না হয়ে থাকে এখানে। দেখি আমি একটু লাইভ এটা দেখি। আপনারা নয়তো একটা কাজ করবেন, আপনার ইনকগনিটো মোডেও যাইতে হবে না। তারপরে হচ্ছে ইনকগনিটো মোডে গেলে আপনারা চাইলে হচ্ছে আহ, বারবার আর কি ইয়ে করতে ইয়ে করতে পারতেন, অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারতেন না। একবার গেলে হয়তো দেখা যাচ্ছে ওই ইনকগনিটো তো জানেন তো যে আপনার হিস্টোরি কোনো বা কুকিজ বা ক্যাশ ধরে রাখে না ইনকগনিটো মোডে কোনো কিছু ইউজ করলে। বাট এখানে তো কুকিজ ধরে রাখবে। সো আমি আপাতত ধরেন আপনারা একদম আপনাদের মেইলে আসবেন, সাইন আপে ক্লিক দিবেন, একদম ডিরেক্ট সেই ইমেল লগ ইন করা আছে কন্টিনিউ উইথ গুগল দা। গুগল দেওয়ার পরে এখানে এটা ক্লিক করেন, আপনাদের মেইলটা ক্লিক করার পরে কন্টিনিউ দেন। তারপরে ঠিক আছে, এইবার ইন্টারফেসটা দেখেন একটু চেনা চেনা লাগে, যদিও আপনাদের কাছে অচেনা। দাগাদাগি করছেন আবার না? তো এইখানে আসার পরে আপনারা কিন্তু ওই পেইড এর মতো ফ্যাসিলিটি পাবেন না। বাট যেহেতু এটা একটা পেইড টুলস, এটাতে অনেক কিছুই করা যায়। এইখানে একটু ড্যাশবোর্ডটা দেখেন, পরিচিত হয়েন। সাথে এখান থেকে যখন আপনার কিওয়ার্ড রিসার্চ করবেন, এই যে হোম আছে না, এর নিচে, ওয়েট, এখানে হোম আছে না, এর নিচে একটু ওভার করলে এখানে রাখলে এই এসইওর মধ্যে পাবেন অনেক কিছুই। সো এইখান থেকে নিচের দিকে স্ক্রল করলে কিওয়ার্ড রিসার্চ একটা অপশন পাবে, এটা নিচে কিওয়ার্ড ওভারভিউ লেখা আছে। হ্যাঁ? এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যেই নিশ বা যেই টপিক নিয়ে কিওয়ার্ড রিসার্চ করবেন ওই নিশটা বা মানে মেইন যে কিওয়ার্ডটা আছে এখানে দিবেন। আমরা কি নিয়ে দেখতেছিলাম? ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, দেওয়ার পরে এইখান থেকে হচ্ছে সার্চ, আপনার যেই লোকেশন ইউজ করবেন লোকেশনটা দিবেন, তারপর সার্চ দেন। দেওয়ার পরে হয়তো 7টা 8টা বা 10টা 12টা 15টা যেটাই দেয়, এইখানে আসার পরে ভিউ অল এত কিওয়ার্ডস, এখানে ক্লিক করে দেন। দেওয়ার পরে এখানে দেখবেন যে কয়টা দিছে, 10, 1 2 3 4 5 6 7 8 9, 10টা দিছে। হ্যাঁ, 10টার বেশি ইউজ করতে হইলে আমাদের কিনতে হবে। এবার আপনি চাচ্ছেন, আপনাকে তো আপনাদের একটা রিকোয়ারমেন্ট দিছি না, যে এই রিকোয়ারমেন্ট ফিল আপ করে কিবোর্ড রিসার্চ করবেন। যেমন কিবোর্ড ডিফিকাল্টি থাকবে 50-এর নিচে, সার্চ ভলিউম 100 বা 500, যেটাই দিছি তার থেকে বেশি লাগবে। তো আপনি এখন কথার কথা
এইখানে ধরেন আপনার রিকোয়ারমেন্ট ফিল আপ নাই বা ফিল আপ করে এসিএম ব্রাশ কিওয়ার্ড দেয় না, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন। আপনাদের কিওয়ার্ড লাগবে হচ্ছে 10টা, বাট আপনি এইখান থেকে এই 10টা আপনাদের কি টাইপের কিওয়ার্ড লাগবে এইখান থেকে ফিল্টার করে নিতে পারবেন। যেমন এইখানে ধরেন প্রথম যেটা আছে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর কিওয়ার্ড ডিফিকাল্টি আছে 91, বাট আমার তো দরকার 50-এর নিচে, তাহলে আমি কি করব? এখন আমি তো নেক্সটও করতে পারতেছি না। সেই ক্ষেত্রে আপনারা এইখান থেকে যে কেডি পার্সেন্ট আছে না, কেজি পার্সেন্ট আপনি ইজি দিয়ে দেন বা 50-এর নিচে দিয়ে দেন, বা পসিবল যেটাই দরকার ইজি দিয়ে দেন। দেখেন এখানে সব কিওয়ার্ড ডিফিকাল্টি কমে গেছে, সাথে কিওয়ার্ডটাও চেঞ্জ হয়ে গেছে, তাহলে কিন্তু একটা রিকোয়ারমেন্ট ফিল আপ হইলো। এখন মনে করেন আপনি চাচ্ছেন যে আমার সার্চ ভলিউম আরো অনেক বেশি লাগবে, আহ, সেই ক্ষেত্রে আপনি সার্চ ভলিউম কতটুকু রিকোয়ারমেন্ট আছে মানে আমি দিছি এজ এ প্র্যাকটিস পারপাসে, তো এটা সিলেক্ট করে দেন, কিওয়ার্ড চেঞ্জ হয়ে আপনার রিকোয়ারমেন্টটা ফিল আপ হয়ে যাবে। সো তারপরে আপনার দরকার হচ্ছে ইন্টেন্ট, কি টাইপের ইন্টেন্ট নিয়ে কাজ করবেন। আপনি ইন্টেন্ট সিলেক্ট করেন, অ্যাপ্লাই দেন, দেখবেন যে এখানে কিওয়ার্ড চেঞ্জ হয় সব এই যে ইনফরমেশনাল টাইপ চলে আসছে। সো যেহেতু 10টা করে বলা হয়েছে, আপনি একবার এই কি বলে ইজিট থেকে নেন কিছু, তারপরে হচ্ছে এখানে 10টা আছে যে আপনি 10টাই সিলেক্ট করবেন এরকম না। যেমন এই একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা কি নেওয়ার মতো? বলেন, এই কিওয়ার্ড তো নেওয়ার মতো না। তো এইখানে যে আমার রিকোয়ারমেন্টে 10টা আসছে, যে 10টা কিওয়ার্ডই নিবো এরকম তা না। এখান থেকে নেন 4-5টা, তারপরে এইখান থেকে কোনো একটা কিছু চেঞ্জ করেন, ইজি দেন, অথবা ইজির থেকে একটু যেহেতু 50 পর্যন্ত দেওয়া আছে পসিবল থেকে নেন 2-1টা। তো এরকম করে করে আপনারা এই টুলস থেকে নেন কিছু, সাথে ফ্রিজ টুল থেকে আইডিয়া নেন, বিভিন্ন টুলসে ঘাটাঘাটি করেন, দেখেন আসলে কোন কিওয়ার্ড পিক করার মতো, আইডিয়া জেনারেট করেন, দেন কিছুক্ষণ ব্রেন স্টর্মিং করেন, তারপরে আপনারা ফাইনাল কিওয়ার্ড পিক করেন। আমি তো রিকোয়ারমেন্ট দিয়ে দিচ্ছি যে এত 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 থাকতে হবে, হ্যাঁ। সো এইটা গেল হচ্ছে একটা অপশন। যেহেতু আপনারা বলেন যে ফ্রিতে রিসার্চ করাবেন, এটা তো ফ্রি, হ্যাঁ। ফ্রিতে কিন্তু 2টা পাইছিলেন এসিএম স্কুপে, আর এইটাতে পাচ্ছেন কি 10টা পাচ্ছেন। এসিএম স্কুপে হয়তো কিওয়ার্ড ডিফিকাল্টি দেওয়া আছে, ইন্টেন্ট বা আদার্স আনুষঙ্গিক কিছু দেওয়া ছিল না, বাট এখানে আপনি চাইলে সবই পাচ্ছেন, হ্যাঁ। এখানে যেমন ডিজিটাল মার্কেটিং মানে ইন্টেন্ট পাচ্ছেন, কিওয়ার্ড পাচ্ছেন, সাথে ইন্টেন্ট পাচ্ছেন, ভলিউম পাচ্ছেন, কিওয়ার্ড ডিফিকাল্টি পাচ্ছেন, তো সব কিছু এখান থেকে ফিল আপ হয়ে যাচ্ছে। জাস্ট এখানে যেটা যেটা দরকার এরকম করেন, এরকম করে কপি করে এখান থেকে এই যে কপি আছে, এই যে কপি কপি করেন, অথবা ফ্রিতে এইটা এক্সপোর্ট করতে হয়তো দিবে না, এই যে দেয় নাই। সো এখানে কপি করে একটা শিট বা ডক যেটাই হোক পেস্ট করে আপনার যেটা যেটা দরকার, যেমন ধরেন এই 3টা দরকার কথার কথা, এটা কপি করে পেস্ট করলে অনেক কিছুই দিতে পারে। এখানে কপি করে পেস্ট করলে, কপি তো করিয়ে নি, এখানে হচ্ছে কপি করলেন, কপি করে যদি পেস্ট করেন হয়তো অনেক কিছুই দিছে, তাই না? এই যে অনেক কিছুই দিছে, এটা যদি বড় করে অনেক কিছু দিছে, সাইট লিঙ্ক ইয়ার অভাব অনেক। তো আপনার কাছে যেটা যেটা লাগবে, আপনি ধরেন এই একটা কিওয়ার্ড, এটা হচ্ছে ইন্টেন্ট, এটা হচ্ছে সার্চ ভলিউম, এটা হচ্ছে কিওয়ার্ড কিওয়ার্ড ডিফিকাল্টি, তাহলে আমার এইখান থেকে এইটুকু তো দরকার হচ্ছে না, আমি কেটে দিলাম, হ্যাঁ। এরকম ভাবে সুন্দর করে একটা মেইন কিওয়ার্ড নেবেন, সাথে কিছু সাবসিডিয়ারি কিওয়ার্ড নেবেন, নিয়ে আপনারা সাবমিট করে দিবেন। ওকে, এইটুকু তো ক্লিয়ার, নাকি ভেজাল আছে, নাকি রাগ করলেন বলেন? ক্লিয়ার ক্লিয়ার, কোনো না, ভেজাল এটা নেই। ক্লিয়ার, বুঝতে পেরেছি। ওকে, আহ এইটা গেল। এইবার চলেন আমরা মেইন টপিকে চলে যাই, হ্যাঁ। মেইন টপিকটা কি ছিল আজকে, যে কি কন্টেন্ট, যেমন ফেসবুক অ্যাডস। ফেসবুক অ্যাডস তো আপনারা করছেন, ফেসবুক অ্যাডস এ কিছু পলিসি আছে না? যেমন আপনি চাইলে কিন্তু যে কোনো প্রোডাক্টের অ্যাড রান করতে পারবেন না, হুম। আপনি চাইলে যে কোনো প্রোডাক্টের অ্যাড রান করতে পারবেন না। এটা হইতে পারে কথার কথা, ধরেন আপনি কি বলে মানে এই যে কি আছে না, মাদক টাইপের কোন একটা কিছু, ড্রিঙ্ক করে এরকম মদ টাইপের কিছু, অথবা নেশা জাতীয় কিছু চাইলে আপনি অ্যাড রান করতে পারবেন। অ্যাডাল্ট প্রোডাক্ট আছে কিছু, এগুলো চাইলে অ্যাড রান করতে পারবেন না। তারপরে হচ্ছে এই যে কি আছে, বন্দুকের গুলির অ্যাড রান করা দেখছেন কখনো? এরকম কিন্তু পাবেন না। তারপরে যদি মানে না পাওয়া ওষুধের অ্যাড রান করতে দেখছেন, বিভিন্ন সাপ্লিমেন্ট আছে, বাট ওটারও কিছু রেস্ট্রিক্টেড আছে। সো প্রত্যেকটা প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলেন, ডিজিটাল মার্কেটিং এর অংশ একটা এসইও, আবার হচ্ছে ফেসবুক অ্যাডস, এই দুইটাই কিন্তু ডিজিটাল মার্কেটিং এর অংশ। তো প্রত্যেকটা প্ল্যাটফর্মের নিজস্ব কিছু ক্রাইটেরিয়া থাকে বা পলিসি থাকে, পলিসি লঙ্ঘন করলে আপনার অ্যাড এর কথা যদি বলি অ্যাড চলবে না, এসইওর কথা যদি বলি এসইওর কন্টেন্ট র্যাঙ্ক করবে না, সোজা হিসাব।
সো এই ইইএটি, এটার হচ্ছে ফুল ফর্ম হচ্ছে এক্সপিরিয়েন্স, এক্সপার্টাইজ, অথরিটেটিভনেস আর হচ্ছে ট্রাস্টওয়ার্থি, হ্যাঁ এরকম। সো এই ইইএটি কিভাবে কাজ করে এই ব্যাপারে আমি একটু চাই। তার আগে বলি যে এখানে আপনার র্যাঙ্কিং কিছু ফ্যাক্টর, এটা হচ্ছে একটা র্যাঙ্কিং ফ্যাক্টর। র্যাঙ্কিং ফ্যাক্টর কিন্তু অনেক কিছু আছে, তার মধ্যে যেমন হতে পারে কিওয়ার্ড রিসার্চ, আপনি ঠিকঠাক মতো কিওয়ার্ড প্ল্যানিং বা বসাইলেন, এটাও একটা র্যাঙ্কিং ফ্যাক্টর। আপনি কিওয়ার্ড একটাও দিলেন না, সেক্ষেত্রে কিন্তু র্যাঙ্ক করবে না। তারপর হচ্ছে আরো আছে টেকনিক্যাল এসইওর মধ্যে স্কিমা মার্কআপ আছে, তারপরে হচ্ছে ওয়ান পেজ এসইও আছে, এগুলো র্যাঙ্কিং ফ্যাক্টর। সাথে কিছু অ্যালগোরিদম কাজ করে, যেমন হচ্ছে ধরেন কথার কথা গুগল কোর আপডেট, তারপর হচ্ছে আছে র্যাঙ্ক ব্রেইন অ্যালগোরিদম আছে, তারপর হামিং বার্ড অ্যালগোরিদম আছে, তারপর পেঙ্গুইন আছে, পান্ডা আছে, স্প্যাম, কি স্প্যাম স্কোর আপডেট বা স্প্যাম আপডেট একটা আছে, তারপরে আছে হচ্ছে মেশিন লার্নিং অ্যালগোরিদম আছে, বার্ড অ্যালগোরিদম আছে, মোবাইল ফাস্ট ইন্ডেক্সিং অ্যালগোরিদম আছে। প্রত্যেকটার কাজ কিন্তু আলাদা আলাদা এক একটা। যেমন ধরেন কোর অ্যালগোরিদমের কথা যদি বলেন, সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইটের যত কন্টেন্ট আছে, বুঝছেন, আপনার ওয়েবসাইটের মধ্যে যত কন্টেন্ট আছে, প্রত্যেকটা কন্টেন্ট ঠিকঠাক মতো আছে কিনা, বা কোনো কন্টেন্ট কোনো জায়গা থেকে কপি করা কিনা, বা প্লাগারিজম কত পার্সেন্ট আছে, এআই ডিটেক্ট করতেছে কত পার্সেন্ট, এইগুলো হচ্ছে যাচাই করে গুগল কোর আপডেট। এখন স্প্যাম স্কোর আপডেটের কথা যদি চিন্তা করেন, যে কথার কথা স্প্যাম স্কোর আপডেট, অথবা আহ, ধরেন হামিং বার্ড আপডেট, অথবা পেঙ্গুইন আপডেট। স্প্যাম স্কোর আপডেট কি, আপনার ওয়েবসাইটে স্প্যাম স্কোর কত পার্সেন্ট আছে। আমরা দেখছিলাম না স্প্যাম স্কোর কিভাবে বের করে, যেমন ওই যে ডিএপিএ চেকার মধ্যে গেলে, ডিএপিএ চেকার মধ্যে গেলাম, যাওয়ার পরে ধরেন একটা ওয়েবসাইটে যাই, আসার পরে এখানে ধরেন যে একটা যে কোনো একটা ডোমেইন নিয়ে এখান থেকে কপি করলাম, কপি লিঙ্ক অ্যাড্রেস, এখানে হচ্ছে পেস্ট করলাম, চেক ডিএপি ডিএতে ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচের দিকে আসলে দেখেন এই যে স্প্যাম, ওরে সর্বনাশ, কি অবস্থা ওয়েবসাইটের। স্প্যাম স্কোর 45% না? আপনি আরো 10টা ওয়েবসাইট খোঁজেন, এত স্প্যাম স্কোর পাবেন না। ধরেন আপনি যে কোনো একটা কিছু লিখে সার্চ দিলেন, ওয়েবসাইট তো আসবে। আমরা কিওয়ার্ডে শিখছি যে আমরা যা লিখে সার্চ দেবো তাই হচ্ছে কিওয়ার্ড। তো এই যে যা লিখে সার্চ দিচ্ছি, এই যে ওয়েবসাইট আসছে না, প্রত্যেকটা ওয়েবসাইট আসছে। তো ধরেন আমি এই এই একটা ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেস করলাম, করার পরে এখানে আবার দিলাম, মানে স্প্যাম স্কোরটা আপনি বুঝান, এখানে আসছে আসছে। এখানে যে 45 স্প্যাম স্কোর, এখানে সর্বোচ্চ 5 থেকে 7 পর্যন্ত, অনেক ক্ষেত্রে 3 পর্যন্ত রিকমেন্ড করে, হ্যাঁ 3 থেকে 5 বা 7, বা সর্বোচ্চ ধরেন 10%। 10% পর্যন্ত আপনার স্প্যাম স্কোর থাকলে ভাববেন যে মোটামুটি স্বাভাবিক আছে। 10-এর উপরে যখন যাবে, এটা মনে করবেন যে অস্বাভাবিক, হ্যাঁ স্প্যাম স্কোর অস্বাভাবিক। এটা কিন্তু একটা র্যাঙ্কিং ফ্যাক্টর। এই স্প্যাম স্কোর যখন 45 থাকবে, এই ওয়েবসাইট জীবনে র্যাঙ্ক করবে না। ঠিক আছে, যে ভাই ওই স্প্যাম স্কোর কি কি জন্য আসে? ওইটাই বলতেছি এখন। স্প্যাম স্কোর যখন বেশি আসবে, ওই সময় হচ্ছে ওয়েবসাইট র্যাঙ্ক করবে না। এবার স্প্যাম স্কোর তাহলে এখানে কিভাবে বাড়ে? হ্যাঁ, স্প্যাম স্কোর বাড়ার পেছনে অনেক কারণ আছে। যেমন আমি একটু বলি, আরেকটা ওয়েবসাইটে লিঙ্কটা কপি করি, কপি করার পরে এখান থেকে পেস্ট করি, আমরা রুট ডোমেইনটুকু রাখছি, চেক। এখানে স্প্যাম স্কোর, এখানে স্প্যাম স্কোর আছে কত, 1%, ঠিক আছে। এইবার অনেক আপনার ডিজিটাল মার্কেটিং, সরি এসিওর মধ্যে কিন্তু অনেকগুলো পার্ট আছে। আপনার আমি আগেই বলছিলাম ফিউচার অফ এসিও তে, যে আপনারা ধরেন ফুল এসিও প্রজেক্টে যদি মানে দ্বিধাদ্বন্দ্ব বোধ করেন, মানে কমপ্লিট হওয়ার পরে আপনারা একটা একটা করে শিখেন, পারফেক্টলি শিখেন। ধরেন কিওয়ার্ড রিসার্চ পারফেক্ট পারেন, কিওয়ার্ড রিসার্চের উপর সেদিন দেখাইছিলাম না ফাইবারে 2200 না 3200টা মানুষ, 32 জন মানুষ কাজ করতেছে বা গিগ আছে। তারপর হচ্ছে অন পেজ এসিওতে এতজন গিগ আছে, তারপরে হচ্ছে অফ পেজ এসিওতে আছে। তো অফ পেজ এসিও বা ব্যাকলিংকের জন্য মানুষ হায়ার করে, ব্যাকলিংকের জন্য অনেক অনেক কাজ আছে আর কি ব্যাকলিংকে। এইবার এইটা মূলত আসে হচ্ছে ব্যাকলিংক থেকে, ঠিক আছে।
এখন এই গুগলে যতগুলো ওয়েবসাইট ইন্ডেক্স আছে এর মধ্যে ভালো ওয়েবসাইটও আছে, খারাপ ওয়েবসাইট নাই, নেগেটিভ কিন্তু অনেক ওয়েবসাইট আছে। বা যেসব ওয়েবসাইট আমি প্রথমে কি বলছিলাম, যে র্যাঙ্কিং ফ্যাক্টর, তারপর গুগলের কিছু আপডেট, যেসব যেসব ওয়েবসাইট গুগলের আপডেট মেনটেন না করে ক্রিয়েট করে যে সকল কন্টেন্ট ধরেন গুগলের পলিসির বাইরে গিয়ে মানে কন্টেন্ট পাবলিশ করে, সেটা কি গুগলের কাছে তো খারাপ। এখন ওই খারাপ ওয়েবসাইট থেকে যদি আমার ওয়েবসাইট লিঙ্ক পায়, ব্যাক লিঙ্কে আরো ভালোভাবে, এখানে আপনাদের মডিউলটারে এখানে লিঙ্ক বিল্ডিং এর আছে, আমি ব্যাকলিংকের ক্লাস আছে, ওইখানে আরো ভালোভাবে শিখবো। স্প্যাম স্কোরটা কেন হয়, যখন কোনো নেগেটিভ মানে গুগলের কাছে ট্রাস্ট নাই, ওই রকম ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইট লিঙ্ক পাবে। লিঙ্কটা কি, এই যে একটা লিঙ্ক নাই, যে এই যে একটা লিঙ্ক, এখানে ক্লিক করলে, দাঁড়ান আমরা যে কোনো একটা কন্টেন্টে চলে যাই, চলেন আমরা হচ্ছে ধরেন ডিজিটাল মার্কেটিং সার্ভিস থেকে সার্চ দিলাম, এখানে যে ওয়েবসাইট গুলো না আসলো এটার মধ্যে যাই, যাওয়ার পরে এখান থেকে এই যে লিঙ্ক আছে না, লিঙ্ক আছে কিন্তু অনেক সময় দেখবেন এই লিঙ্কে ক্লিক করলে অন্য ওয়েবসাইটে চলে যাচ্ছে, তার মানে অন্য ওয়েবসাইটকে আমার ওয়েবসাইট থেকে লিঙ্ক দিচ্ছে। এখন আমার ওয়েবসাইট ধরেন খারাপ ওয়েবসাইট, আমার ওয়েবসাইটে স্প্যাম করে মনে করেন 90, তে আমি যদি ওই ভালো ওয়েবসাইটকে লিঙ্ক দেই, সেক্ষেত্রে ওই লিঙ্কটা তো ভালো পাবে না, পাবে হচ্ছে খারাপ লিঙ্ক। সো বা স্প্যামি লিঙ্ক যেটাকে বলে আর কি। So, এই স্প্যামি লিঙ্কের সংখ্যা যখন আস্তে আস্তে বাড়বে, এই স্প্যামি লিঙ্কের সংখ্যা যখন আস্তে আস্তে বাড়বে, তখন এই স্প্যাম স্কোর আস্তে আস্তে বাড়তে থাকবে। ঠিক আছে, যখন আস্তে আস্তে বাড়তে থাকবে ওই সময় গুগলের কাছে মনে হবে যে এইখানে যে কন্টেন্ট, এখন ধরেন কি উদাহরণ দেই, উম, উম, এখানে আমরা কয়জন আছি, এখানে আছি ধরেন 17 জন বা 18 জন যেটাই থাকে। এখন 17 জন আছি তো, ধরেন একটা উদাহরণ দেই, ধরেন হয়তো দিছি ডক্টর রাশেদ একজনের নাম, আর হচ্ছে ডাক্তার হারুন, এটা হচ্ছে একজনের নাম, ইনি হচ্ছে এমবিবিএস, আর ইনি হচ্ছে হাতুড়ে ডাক্তার কিভাবে লেখে, ধরেন এমনিতেই নর্মাল ডাক্তার, ঠিক আছে, এর আগে হয়তো বলছিলাম, কিন্তু এটা অন্যরকম ভাবে বলি। এখন এই যে ডক্টর, ঠিক আছে, এটা যে ইনি যে হচ্ছে ভালো কাজ জানে, কথার কথা ইনি ভালো কাজ জানে, বাট এইখানে আমরা যে আসি হচ্ছে 18 জন, 18 জন ধরেন এই যে ডাক্তার, এই ডাক্তারের বিরুদ্ধে বলতেছেন, তার কিন্তু ডিগ্রি আছে, ভালো ডিগ্রি আছে, এই 18 জন যে এইটার বিরুদ্ধে বলতেছেন, এখন এইটা মানুষজন যায় না গেল যে 18 জন মানুষ বা 100 জন মানুষ এই ডক্টরের বিরুদ্ধে কথা বলতেছে, আর নতুন যে চিন্তা করতেছে যে ডক্টরের কাছে যাবে, তাহলে কি এই এই ডক্টরের কাছে যাবে, বা এই ডক্টর কি তাহলে বিশ্বাসযোগ্য হইলো, হইলো না তো। কারণ আপনার এই যে রিকমেন্ড করতেছেন না, আপনারা খারাপ রিকমেন্ড করতেছেন বা বিরুদ্ধে বলতেছেন, বিরুদ্ধে বলাই তো রিকমেন্ড করতেছেন না, বিরুদ্ধে বলা মানে রিকমেন্ড করতেছেন না। এইবার এই স্প্যাম স্কোর বাড়ানো মানে বেড়ে যাওয়া মানেই রিকমেন্ড করতেছে না, বা যারা রিকমেন্ড করতেছে ওরা ভালো না, বুঝতে পারছেন। এখন গুগল তো বুঝতেছে যে যারা রিকমেন্ড করছে ওরা ভালো না বা ভালো রিকমেন্ড করতেছে না, তার মানে গুগল বুঝতেছে যে এই ওয়েবসাইট ভালো না, সোজা কথা। যার কারণে এই র্যাঙ্কিং ফ্যাক্টর বা হচ্ছে স্প্যাম স্কোর আপডেট এটাতে ইফেক্ট ফেলবে, যখন এটার একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, রেঞ্জ ফিল হয়ে বেশি হবে, ওই সময় হচ্ছে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কিং এ ইফেক্ট করবে। সো এইরকম হচ্ছে আপনার কন্টেন্ট র্যাঙ্কের কিছু ব্যাপার, তার মধ্যে ধরেন ইইএটি একটা। এখন ইইএটি ফিল আপ হয় হচ্ছে এরকম ভাবে, যেমন ধরেন ইইএটি লিখে সার্চ করলাম, সার্চ করার পরে ইইএটি এখানে দিয়ে দিচ্ছে, সাথে এনারাও ইইএটি নিয়ে হয়তো লেখালেখি করছে। ঠিক আছে, আমরা ওয়েবসাইটে যাই, এখানে ধরেন ইইএটি কি এভাবে লিখে দিচ্ছে, যেমন ওই যে বললাম যে ইতে এক্সপিরিয়েন্স, এক্সপার্টাইজ, তারপর হচ্ছে ট্রাস্টওয়ার্থিনেস, আর হচ্ছে অথরিটেটিভনেস। হ্যাঁ, এবার
এটা একটা কন্টেন্ট না, খেয়াল করেন। এটা একটা এটা একটা কন্টেন্ট না, এখানে কিন্তু ইএটি সম্পর্কে লেখছে, হ্যাঁ। পুরোটা পুরোটা হচ্ছে একটা কন্টেন্ট। স্ক্রিনশট দিছে, হয়তো কিছু লিখছে, পুরোটা একটা কন্টেন্ট। হুম। এই কন্টেন্ট যে বানাইছে, গুগল কি করে, এই প্রত্যেকটা ফিল আপ, এটা হচ্ছে যত র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, আমি বললাম যে কয়েকটা র্যাঙ্কিং ফ্যাক্টর বললাম, মানে যত র্যাঙ্কিং ফ্যাক্টর আছে তার মধ্যে এটা হচ্ছে সব থেকে ডিমান্ডেবল, যার কারণে আপনার মডিউলে কিন্তু ইএটি র্যাঙ্কিং ফ্যাক্টর বা এটা নিয়ে কথা হয়েছে, হ্যাঁ। গুগল চায় কি, যে আহ, তথ্যটা পাবো, এই তথ্যটা যেন অ্যাকুরেট হয়, যার কাছ থেকে পাবো তার যেন ওই ব্যাপারে এক্সপিরিয়েন্স থাকে, তার কাছে যেন এই ব্যাপারে এক্সপার্টাইজ থাকে, এবং আমাদের জন্য যেন গ্রহণযোগ্যতা পায়, বা যারা ট্রাফিক আসবে তারা যেন এখান থেকে স্যাটিসফাই হয়। স্যাটিসফাই যখন হবে তখন এই ওয়েবসাইটকে বিশ্বাস করতে থাকবে। বিশ্বাস করতে থাকলে তখন এই অথরিটি আস্তে আস্তে, অথরিটি তো আমরা জানি যে ডোমেইন অথরিটি, যেটা আর কি ডিএপিএ ওই যে দেখাইছিলাম। সো এই ডোমেইন অথরিটিটা আস্তে আস্তে বাড়তে থাকবে। যখন এই তিনটা বা চারটা মানে একসাথে কাজ করতে পারবে, বা গুগলকে বুঝাইতে পারবে যে হ্যাঁ এই চারটা একসাথে গুগলকে আমি দিতে পারছি, তখন এই কন্টেন্টের মানে র্যাঙ্ক করার পসিবিলিটিটা অনেক বেশি থাকবে। বুঝতে পারছেন? এইবার এক্সপেরিয়েন্স কি, যেমন ধরেন acmrush.com, এইটার যদি অথরিটি চেক করেন দেখবেন যে অনেক বেশি হাই, বা এটা acmrush.com বুঝতেছেন তো, নাম শুনে মনে করতেছেন যে হ্যাঁ ব্যাপার। এখন এই কন্টেন্টটা যে বানাইছে, সে তো আর আমার মতো আপনার মতো মানুষ বানায় নাই। কেন বানায় নাই? কারণ নিচের দিকে যাই, ধরেন আমি এর আগে এই যে একটা ব্যক্তি, কার্লোস পি সিলভা, এনার টাইটেল হচ্ছে সিনিয়র কন্টেন্ট রাইটার অ্যাট এসিএম রাশ। তার মানে এসিএম রাশের হচ্ছে ইনি সিনিয়র কন্টেন্ট রাইটার। এইখানে দেখেন তার ব্যাপারে মানে যে 8 বছরের এক্সপিরিয়েন্স আছে রাইটিং, তারপরে হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজি, এসইও, তারপরে এই ব্যাপারে ইংলিশ ব্লগ, এই ব্যাপারে তার এক্সপার্টাইজ আছে। এখন এখানে খেয়াল করেন, এখানে দেখছেন না যে এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স দেখছেন নিচে 8 বছর, এক্সপার্টাইজ দেখছিলেন যে এসিএম রাশ এআই কন্টেন্ট ব্লগ লেখে, তারপরে কন্টেন্ট স্ট্র্যাটেজি, এই দুটো কিন্তু তার মধ্যে আছে। কারণ এখানে অনেক আমরা যারা নতুন আছি, অনেক ওয়েবসাইটে দেখবেন যে অথরই নাই, এটাকে বলা হয় হচ্ছে অথর। অথর বায়োস বা যেটাই হোক। সো এই যে এক্সপিরিয়েন্স এক্সপার্টাইজ তাকে দেখতেছে, গুগলের বট তাকে দেখতেছে যে হ্যাঁ এর মধ্যে এই এক্সপার্টাইজ বা এক্সপিরিয়েন্স আছে, তার যে শুধুমাত্র এইখানে আছে ওরকম না, তার জন্য আলাদা কিন্তু প্রোফাইল আছে। তার প্রোফাইল দেখতেছে, তার কন্টেন্ট দেখতেছে, দেখতে দেখতে যখন দেখতেছে না এই দুইটা ফিল আপ হয়েছে, সাথে যেহেতু অনেকদিন যাবত কাজ করতেছে, তার বিশ্বাস মানে বিশ্বস্ততা অর্জন করছে, এমনকি এই যে ওয়েব পেজ আছে বা যে কন্টেন্টটা র্যাঙ্ক করছে, এই কন্টেন্টে হচ্ছে ট্রাফিক আসতেছে, তাহলে এই তিনটা কিন্তু মানে এই ট্রাস্টের মাধ্যমে এই তিনটা কিন্তু ফিল আপ হয়ে যাচ্ছে, তারপরে এই আস্তে আস্তে অথরিটি টেকনিক এটা হচ্ছে গুগল দিবে। আর এই তিনটা ফিল আপ হইলে আস্তে আস্তে অথরিটি পাবে। যখন ট্রাফিক আসবে, ট্রাফিক আসবে মানে কি, ট্রাফিক বেনিফিট পাচ্ছে না। এখন র্যাঙ্ক না করলে তো ট্রাফিক আসা টাফ। আমি একটা জিনিস লিখে সার্চ করলাম যেটা দরকার, সেটা লিখে সার্চ করে যদি আমার ওয়েবসাইট প্রথমের দিকে না আসে, 10 নম্বর পেজে গিয়ে তো আমি ওই ওয়েবসাইটে ঢুকে আমার ইনফরমেশন নিব না। আর এখন তো ধরেন এআই অবহিত দিয়ে দেয়। সো যখন ওয়েবসাইটে ট্রাফিক আসতে থাকবে, ওয়েবসাইটের আস্তে 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 ট্রাস্টওয়ার্থি অথরিটেটিভনেস এটা হচ্ছে ফিল আপ হইতে থাকে। আর যখন একটা এক্সপিরিয়েন্স বা এক্সপার্টাইজ পারসন একটা কন্টেন্ট লেখে, তখন গুগল ধরে নেয় যে না এই কন্টেন্টটা ইইএটি ফিল আপ হয়েছে। ক্লিয়ার নাকি ভেজাল আছে বলেন? আপনারা কি ঘুমায় গেছেন নাকি? না না ক্লিয়ার। ভাই, আছি। ওকে। সো আমরা যখন কোনো কন্টেন্ট লিখবো, আমরা তো আসলে ধরেন কন্টেন্ট রাইটার না। যারা এসইও নিয়ে কাজ করে তারা মূলত কন্টেন্ট রাইটার না, কন্টেন্ট রাইটার আলাদা একটা মনে করেন পার্টি আছে, যে অনেক সময় মানে হায়ারিং করে যে কন্টেন্ট রাইটার লাগবে। ঠিক আছে, তো ওইটা হচ্ছে আলাদা সাবজেক্ট, বাট আমরা তো কন্টেন্ট রাইট করব। ঠিক আছে, এখন শুধুমাত্র যে কন্টেন্ট রাইট করবো ওরকম তো না। আমরা কিওয়ার্ডস রিসার্চ করছি, কিওয়ার্ড রিসার্চ করছি তো কন্টেন্টের মধ্যে দেওয়া। এখন আমরা যদি কন্টেন্ট রাইট না করে যদি আমরা তাহলে কন্টেন্টের মধ্যে বসাবো কই? সো
আমাদের যদি ধরেন এক্সিস্টিং একটা কন্টেন্টও থাকে, বা আপনারা যখন কাজ পাবেন, দেখা যাচ্ছে আহ, একটা মানে রেডিমেড ওয়েবসাইট আপনাদের দিচ্ছে, বিল্ড করছে ওরকম ওয়েবসাইট আপনাদের দিচ্ছে। সেক্ষেত্রে যখন বিল্ড করে একটা ওয়েবসাইট, যখন এমনি নর্মালি ধরেন ডেভেলপার দিয়ে বিল্ড করে, যখন ডেভেলপার তো ধরেন আর এসইও প্রজেক্ট নিয়ে কাজ করে না, একটা ডেভেলপার একটা ওয়েবসাইট করলো, এখন ডেমো হিসেবে কন্টেন্ট দেয়, ডেমো হিসেবে কন্টেন্ট লাগে, সেক্ষেত্রে ডেমো কন্টেন্ট দিবে। যখন আপনাকে এসইও প্রজেক্ট বুঝাই দেবে, সেক্ষেত্রে তো আপনার ওই কন্টেন্ট রাখার কোনো অপশনই নাই, কারণ আপনাকে বলবে যে এই কিওয়ার্ডের উপর র্যাঙ্ক করে দাও, বা আমার নিশ এইটা, এখন আমি চাচ্ছি তুমি কি প্ল্যান করে দাও, শেষ। তখন আপনার কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে কন্টেন্ট প্ল্যান বা যেটা 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 দরকার সেটার সাথে দিবেন। এখন ব্যাপারটা হচ্ছে, আমরা র্যাঙ্কিং ফ্যাক্টর দেখলাম, তারপর হচ্ছে কন্টেন্ট প্ল্যানিং, যে কন্টেন্ট প্ল্যানিং এর যে ব্যাপারটা থাকে, কন্টেন্ট প্ল্যানিং নিয়ে আমরা একটু আলোচনা করি, চলেন। ইএটি তো ঠিক আছে নাকি? ইএটি বুঝতে পারছেন, যে একটা কন্টেন্ট আপনি দিবেন, ওই কন্টেন্টের মধ্যে এক্সপিরিয়েন্স থাকতে হবে, মানে আপনি ঠিকঠাক তথ্য দিচ্ছেন কিনা। এখন ধরেন আপনি লিখছেন যে গুগল ইএটি, এখন ভিতরে যায় মনে করেন যে অন্য একটা অ্যালগোরিদম বসায় দিচ্ছেন, তাইলে কিন্তু হবে না। অথবা আমি যাচ্ছি, যাওয়ার পরে আমার নিড ফিল আপ হচ্ছে না, বা আমি আসলে এক্সাক্ট যেটার জন্য গেছি, আমার কেন যেন মনে হচ্ছে কন্টেন্ট আমার ভালো লাগতেছে না, বা পুরে আমার মনে হচ্ছে দেখি একটু অন্য ওয়েবসাইটে যাই, এই যে অন্য ওয়েবসাইটে যাওয়ার যে প্রবণতা, বাউন্স রেটটা বাড়লো, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই কন্টেন্টের ইমপ্রেশন কমে গেল। তখন আস্তে আস্তে যে ট্রাস্ট অর্থের ব্যাপারটা কিন্তু এখান থেকে চলে যাবে। হুম। সো যতটুকু সম্ভব, এটা যেহেতু একটা র্যাঙ্কিং ফ্যাক্টর, যতটুকু সম্ভব আমরা অবশ্যই প্রফেশনাল। ওই জন্যই কিন্তু বড় বড় এজেন্সিতে যারা এসও কাজ করে, এসও টিম থাকে আলাদা, কন্টেন্ট রাইটার থাকে আলাদা। হ্যাঁ, কন্টেন্ট রাইটার হচ্ছে যারা কন্টেন্ট রাইট করে, অবশ্যই ওদেরও এসইও মানে কন্টেন্ট, মানে এসইও কন্টেন্ট রাইটার। শুধু আপনি একটা কন্টেন্ট রাইট করলেন হইল না। যেমন ধরেন এই যে ডিজিটাল মার্কেটিং নিয়ে আমার কথা হচ্ছে, হ্যাঁ, যেমন ধরেন ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিয়ে যেহেতু দেখাচ্ছিলাম শুরু থেকে, একটা ওয়েবসাইটের মধ্যে যদি যাই, আসার পরে এখানে যে এরা যেহেতু ডিজিটাল মার্কেটিং মধ্যে এসইও সার্ভিস দেয়, তার মানে এদের কিন্তু এসইও নিয়ে কাজ করার কথা তাদের ওয়েবসাইটে। হ্যাঁ, অবশ্যই কাজ করার কথা। এখন এরা তো আর যদু মধু মানে কন্টেন্ট দেয় নাই, হয়তো বা তারা কন্টেন্ট রাইটার দিয়ে লেখাইছে, অথবা এক্সপার্ট কাউকে দিয়ে লেখাইছে। যেমন এইখানে ধরেন এই যে কিওয়ার্ড প্লেসের ব্যাপারটা দেখেন, যেমন হচ্ছে বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, এগুলো কিন্তু এই যে কিওয়ার্ড বসাইছে। আমরা কিওয়ার্ড রিসার্চ করে প্লেস করবো কেমন, ওটা দেখবে বেস্ট এসইও সার্ভিস প্রোভাইডার ইন বাংলাদেশ, এগুলো কিন্তু সব কিওয়ার্ড, বুঝছেন? তো এখন যারা ওয়েবসাইট বানায়, তারা তো আর এইরকম ভাবে কিওয়ার্ড রিসার্চ করে তো কন্টেন্ট লিখে দিয়ে তো ওয়েবসাইট বানাবে না, বা তারা হয়তো জানেও না। যেমন ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, হ্যাঁ, এগুলো কিন্তু কিওয়ার্ড এখানে প্লেস করছে। গুগল অ্যাডস ম্যানেজমেন্ট সার্ভিস, এখানে সব কিওয়ার্ড। এবার একটা জিনিস খেয়াল করেন, আমরা কন্টেন্ট প্ল্যানিং এ চলে যাই, চলে। যখন যখন ধরেন আপনারা একটা নতুন ওয়েবসাইট পাবেন, কথার কথা একদম নতুন ওয়েবসাইট, জাস্ট ডেমো কন্টেন্ট আছে, এরকম পাইতে পারেন কাজ। অথবা এরকম পাইতে পারেন যে বাংলাদেশে কিছু ক্লায়েন্ট আছে যে আপনি ওয়েবসাইট বানিয়ে দিবেন, কথার কথা। অথবা আপনি এরকম ভাবে প্রজেক্ট নিলেন যে আমি একটা ওয়েবসাইট বানিয়ে দিব, বানিয়ে দেওয়ার পরে এসইও প্রজেক্টটাও করে দিব, হইতে পারে না এরকম। অথবা এবার এরকম হইতে পারে যে এক জায়গা থেকে এসইও করাইছে, হয়তো রেজাল্ট ভালো পায় নাই, আপনার কাছে আসছে, তো এরকম কিন্তু হইতে পারে। এবার আপনারা কোন সময় কি কাজটা করবেন? ধরেন আপনি কিওয়ার্ড রিসার্চ পারেন, শুধুমাত্র আপাতত ধরে নিচ্ছি যে কিওয়ার্ড রিসার্চ পারেন। তো আমি এখন এই কিওয়ার্ড রিসার্চ দিয়ে আমি একটা ওয়েবসাইটের কাজ কেমনে করবো? একটা ওয়েবসাইট আমাকে দিল, আমি তাহলে কি করবো? হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনাদের একটু কন্টেন্ট প্ল্যান সাজাতে হবে। কেমনে সাজাবেন? ধরেন কথার কথা, এখানে আমরা নিলাম কি, নিচ্ছি জানো, আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিচ্ছি, ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিচ্ছি।
এটা কিন্তু আমার মেইন নিশ বা মেইন কিওয়ার্ড, ঠিক আছে? আমার এইটা হচ্ছে মেইন নিশ বা মেইন কিওয়ার্ড। আমি চাই আমি চাই যে এইরকম টাইপ বা এই কিওয়ার্ড যদি র্যাঙ্ক করে তাহলে আলহামদুলিল্লাহ আমার জন্য অনেক ভালো। আমি তো এটাই চাবো, যে আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিই, কারণ ডিজিটাল মার্কেটিং সার্ভিসের মধ্যে তো একটা দুইটা সার্ভিস নাই। ডিজিটাল মার্কেটিং সার্ভিসের মধ্যে আছে ধরেন হচ্ছে এসইও আছে না, এসইও তো ডিজিটাল মার্কেটিং সার্ভিস। তারপর হচ্ছে পিপিসি আছে না, পিপিসি তো পেপার ক্লিক, আপনি ধরেন গুগল অ্যাডস ধরেন, গুগল অ্যাডস পিপিসি ক্যাম্পেইন একই, গুগল অ্যাডস। তারপর হচ্ছে ইউটিউব আছে, তারপরে আছে ধরেন হচ্ছে সোশিয়াল মিডিয়া মার্কেটিং, তারপরে আছে ধরেন ফেসবুক অ্যাডস। এগুলো তো হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস। বুঝেন কিন্তু ব্যাপারটা, আমি যতটা না এইটাতে র্যাঙ্ক করলে মানে আমার বেনিফিট বেশি হবে, এটাতে কিন্তু তুলনামূলক একটু মিলেও কম বেনিফিট হবে। এখানে এটা যদি এসইও সার্ভিস ধরেন, এসইও এসইও সার্ভিস লিখে যদি কেউ আমার এই ওয়েবসাইটটা পায়, তারা কিন্তু তাদের দরকার এসইও সার্ভিস, কিওয়ার্ডটাই এসইও সার্ভিস, এসইও সার্ভিস লিখে সার্চ করছে, তার তো আর হচ্ছে ইউটিউব বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর দরকার নাই, ঠিক না? এসইও সার্ভিস লিখে সার্চ করছে, পাইছে হচ্ছে এসইও সার্ভিসের একটা ওয়েব পেজ, যেমন এটা হইতে পারে এরকম, হ্যাঁ, এখানে বেস্ট এসইও সার্ভিস বা এসইও সার্ভিস প্রোভাইডার, এরকম এরকম একটা পেজ র্যাঙ্ক করবে। এখন এই পেজে এসে সে জাস্ট মনে করেন যে এসইও সার্ভিস বা এরকম কিছু নিল, বা এসইও সার্ভিস নিল, কিন্তু যদি ধরেন যে এইটা লিখে সার্চ করে, তাহলে তো আলটিমেটলি আসতেছে আমার এই পেজে। এই পেজে আসলে সেই ব্যক্তি কিন্তু এইখান থেকে সব সার্ভিস দেখতে পারতেছে যে কি কি সার্ভিস দেয়। তাহলে আমার এই পেজটা র্যাঙ্ক করলে আমার জন্য ভালো না, যে এইখান থেকে সে সব সার্ভিস সে চাইলে যেখান থেকে যা ইচ্ছে সেটা অর্ডার করতে পারতেছে। আরেকটা ব্যাপার হচ্ছে, এই সার্ভিসটা মূলত ডিজিটাল মার্কেটিং সার্ভিস বা হচ্ছে মানে টোটাল এদের যে মেইন কনসেপ্ট সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। সো তারা সবসময় তাদের মেইন কনসার্ন থাকবে হচ্ছে এইটা যেন র্যাঙ্ক করুক, বা আমি যেই মেইন সার্ভিসটা দিচ্ছি বা কোর যেই টপিকটা এটা যেন কাভার হয় র্যাঙ্কিং এর মাধ্যমে। এখন আমরা যখন কোনো একটা টপিক নিয়ে কাজ করব, প্রত্যেকটা মেইন টপিকের আন্ডারে সাব টপিক থাকবে। আপনি এমন কোনো কিওয়ার্ড নাই যে কিওয়ার্ডের আন্ডারে সাবসেক্টরি কিওয়ার্ড অথবা সেকেন্ডারি কিওয়ার্ড বা যেটাই বলেন যে নাই, হ্যাঁ, প্রত্যেকটা টপিকের মধ্যেই এরকম সাব প্রোডাক্ট থাকবে। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যেমন হচ্ছে এসইও সার্ভিস আছে, যেমন ধরেন গত ক্লাসে দেখাইছিলাম এই যে এরা সাবমিট করছে, হোমওয়ার্ক সাবমিট করছে, যেমন এই বেচারা সাবমিট করছে এটা, সে মেইন কিওয়ার্ড হিসেবে ধরে নিছে হচ্ছে মেন শর্টস, ছেলেদের মোজা, এরকম কিছু মেইন কিওয়ার্ড। তার হচ্ছে মেইন নিশটাই হচ্ছে যে ছেলেদের মোজা নিয়ে কাজ করবে। এইবার ধরেন আমার তো ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে তো বিভিন্ন আমরা কিওয়ার্ড পাইলাম বা সাব টপিক পাইলাম, পাইছি না? এখানে ইস্যু একটা সাব টপিক পাইছি, গুগল অ্যাডস একটা সাব টপিক পাইছি, পাইছি তো। এইটা যদি মেইন কিওয়ার্ড হয়, আমি কিন্তু চাইলে সাব টপিক হিসেবে কিন্তু আমরা এই যে ধরেন কথার কথা ব্ল্যাক স্টকস ফর ম্যান, এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা ব্ল্যাক কালারও হইতে পারে, হোয়াইট কালারও হইতে পারে, ব্লু কালারও হইতে পারে, যেটা আছে সেটাই হইতে পারে। এটা হচ্ছে আমার মেইন, মানে এটা আমার ওয়েবসাইটে একটা ধরেন ই কমার্স ওয়েবসাইট, এখানে সব শুধু মোজা নিয়ে কাজ করা হয়। এখানে বিভিন্ন কালার, বিভিন্ন ভ্যারিয়েশন, বিভিন্ন সাইজ থাকতে পারে, কিন্তু আমার হচ্ছে মেইন নিশের মধ্যে। বাট আমি চাচ্ছি যে আমার একটা ক্যাটাগরি থাকবে যেখানে শুধুমাত্র ব্ল্যাক কালার যে সংস্করণ থাকবে সেগুলো নিয়ে থাকবে। এরকম ক্যাটাগরি থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে, কারণ আমি হোয়াইট পছন্দ করি না। আমি ধরেন এই মোজা কিনবো, সেক্ষেত্রে আমি কালোটা কিনবো, আমি পছন্দই করছি, তাইলে তো শুধুমাত্র এটা লিখে সার্চ করবো না, করবে তো এটা লিখে সার্চ, এটা লিখে করবো না। ধরেন আমি এটা কপি করলাম, কপি করার পরে এখানে পেস্ট করলাম, হ্যাঁ, পেস্ট করার পরে এখানে দেখেন সব কালো কালার আসছে না? কালো কালার আসছে তো, এই যে সব সবাই দেখেন অলরেডি ক্যাটাগরি বানাইছে।
এখানে দিবেন ব্ল্যাক কালার। ঠিক আছে? সো এই ব্ল্যাক কালার নিয়ে তো লিখলে লেখাই যায়, লেখা যায় না? এই একটা টপিক, ধরেন আমার ব্ল্যাক কালার একটা ক্যাটাগরি, এই ক্যাটাগরির মধ্যে 100টা ব্ল্যাক কালার সক্স আছে, বিভিন্ন সাইজ বা বিভিন্ন মডেল বা ব্ল্যাকের উপর স্টাইল যে কোনো কিছু হইতে পারে। সো আবার এইখানে দেখেন যতগুলো ওয়েবসাইট পেয়েছেন সব কিন্তু মানে ম্যাক্সিমাম হচ্ছে ব্ল্যাক নিয়ে লেখা। এখন আমি চাচ্ছি, এটা তো ই কমার্স ওয়েবসাইট, আমি চাচ্ছি হয়ে গেল এটা, আমি চাচ্ছি যে এইটা নিয়ে আলাদা একটা ক্যাটাগরি থাকবে, ওইটার আন্ডার একটা কন্টেন্ট যাবে। এইটা একটা কন্টেন্ট হইতে পারে না? অথবা ধরেন এই একটা কন্টেন্ট হইতে পারে না? যে আমি ওই যে আপনাদের ইন্টেন্ট বুঝাইছিলাম না, যে ইনফরমেশনাল, ট্রানজেকশনাল, নেভিগেশনাল, তারপর হচ্ছে কমার্শিয়াল টাইপের বুঝাইছিলাম তো। ধরেন আমার মেইন কিওয়ার্ড এটা, সাথে হচ্ছে এটা হচ্ছে সাবসিডিয়ারি কিওয়ার্ড। এবার আমি একটা মোজা কিনবো, যে এটা আমি জানি না যে কোনটা ভালো হবে আমার জন্য। কেনার আগে এরকম হইতে পারে না? অবশ্য হইতে পারে। এখন ধরেন আমি এই একটা কিওয়ার্ড নিলাম, নিয়ে এখানে আমি সার্চ করলাম যে বেস্ট সক্স ফর ম্যান। এবার তো বিভিন্ন ওয়েবসাইট আসছে, এবার ধরেন আমি এই একটা ওয়েবসাইটে গেলাম, একটা ওয়েবসাইটে আসার পরে এখানে কি টাইটেলটা হচ্ছে বেস্ট, দ্য বেস্ট সক্স ফর ম্যান। এখানে দেখেন অনেকগুলো দিয়ে দিছে। এদিকে একটু নিচের দিকে আসি, যেমন ওভারঅল টেস্টিং, এখানে হয়তো ওইগুলোর নাম দিচ্ছে বা ব্র্যান্ডের নাম দিচ্ছে। এবার দেখেন এখানে ব্রাউন মাইক্রো, হ্যাঁ এটা হচ্ছে নাম। এই একটা সক্স যেটার হচ্ছে মানে এখানে কি লিখছে, কমফোর্ট অ্যান্ড অল ডে পারফরমেন্সে তারা রেটিং দিছে 9, বা বিভিন্ন কোনটাতে কতটুকু ইউজ করছে হয়তো, বা যেভাবে রিভিউ দেয় যেভাবে আর কি। তো এখানে রিভিউ দিছে, রিভিউ দিছে তার মধ্যে কিছু মানে ভালো দিক কিছু খারাপ দিক লিখে দিছে। যদি এই দিকটা বিবেচনা করে আমার দরকার হয়, তাহলে এটার জন্য আমার বেস্ট। আমি কেনার আগে তো এইভাবেই আমি যাচাই করবো। যেমন ধরেন এইটা একটা, হ্যাঁ, এটার জন্যও কিন্তু সেম ভাবে রিভিউ দিছে, এটা কিন্তু একটা কন্টেন্ট, দেখেন পুরোটা কিন্তু একটা কন্টেন্ট। এখন এই তো হচ্ছে সফট সেল করে, বাট এটা তার একটা ওয়েব পেজ না। এখন এই তো ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেয়, এটাও তো তার একটা পেজ, এটাও তো তার একটা পেজ, এই যে এই পেজে নিয়ে আসছে। এরা কিন্তু কন্টেন্ট, এটা কিন্তু একটা কন্টেন্ট প্ল্যানিং এর অংশ। আপনি যখন এই ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিবেন, মেইন কিওয়ার্ডের কাজ কি বা মেইন নিশের কাজ কি? নিশ মানেই তো আমি ওই জিনিসটা নিয়ে কাজ করতে চাই বা ওই জিনিসটা র্যাঙ্ক করাতে চাই, ওই কিওয়ার্ডটা বা ওই সাবজেক্টটা বা টপিকটা আমি র্যাঙ্ক করাইতে চাই। এখন এই র্যাঙ্কটাকে প্রাধান্য দিবে, কিভাবে প্রাধান্য দিবে? আপনি কি এইটাতে বেশি প্রাধান্য দিবেন না এগুলানে বেশি প্রাধান্য দিবেন? এটাতে বেশি প্রাধান্য দিবেন। এটাতে আপনি প্রাধান্য দিলে হবে, সাথে গুগলকেও তো প্রাধান্য দেওয়াইতে হবে, যেন গুগল বোঝে যে আমার এইটা এইটার তুলনায় ইম্পর্টেন্ট বেশি। এইটা কেমনে বুঝাইবেন? ধরেন গুগল, এটা আসলে ব্যাকলিংকের মধ্যে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে না আর কি। গুগল হচ্ছে এই পেজটা, ধরেন গুগল তো ভিজিট করে, হ্যাঁ, গুগল ভিজিট করে বলতে গুগলের ক্রলার বা বট যেটাই বলেন, এটা হচ্ছে প্রত্যেকটা ওয়েব পেজ বা ওয়েবসাইটে ভিজিট করে। হুম, এইবার ভিজিট কেমনে করে? এই একটা ওয়েবসাইটে আসলো, অথবা ধরেন এই একটা পেজে আসলো, এই যে এই পেজে আমি ক্লিক, মানে এটাতে ক্লিক করলাম, ক্লিক করলে আমি কিন্তু এখন এই পেজের মধ্যে আছি, এসইও সার্ভিস প্রোভাইডার। এই পেজে গুরুত্ব মেনু পরে এসইও সার্ভিস প্রোভাইডার, ধর এই পেজে আসলো, আসার পরে এখানে কেমনে ভিজিট করবে? যদি ফ্রেশ থাকে তো পুরাটা একবারে এরকম ভাবে ভিজিট করলো। কিন্তু আসার পরে যদি এই যে লিঙ্ক দেখতেছেন না, এই যে লিঙ্ক, এই যে লিঙ্ক, এই যে একটা লিঙ্ক, এই যে একটা লিঙ্ক, তারপরে হচ্ছে এখানে তার লিঙ্ক থাকে, লিঙ্ক সোজা কথা, হ্যাঁ? এই যে একটা লিঙ্ক। তো গুগল আসলে ভিজিট করে হচ্ছে লিঙ্ক টু লিঙ্ক। এই পেজে আসার পরে গুগল এই লিঙ্কে এটুকু ধরেন পড়লো, হ্যাঁ, এটুকু পড়ার পরে এখানে একটা লিঙ্ক পেলো, এই লিঙ্কের মধ্যে চলে গেছে ধরেন অলরেডি। চলে যাওয়ার পরে দেখলো, আমি এগুলা একটু কেটে দিই, হ্যাঁ, আপাতত দেখলাম কেটে দিই। এখানে আসার পরে এই লিঙ্কটাতে গুগল ঢোকার পরে পাইলো কি, আমি লিঙ্কটা একটু ওপেন করি, পাইলো হচ্ছে কি পাইছে, মেইন ডোমেনটা কিন্তু পাইছে। তার মানে এই পেজে আসার পরে মেইন ডোমেন পাইছে, মানে গুগল বুঝলো যে আচ্ছা এই পেজটা এটাকে লিঙ্ক দিছে। এটাকে লিঙ্ক দেওয়া মানে একটা জিনিস মনে রাখে, লিঙ্ক দেওয়া মানে তার প্রায়োরিটিটা একটু বেশি। আপনি যাকেই লিঙ্ক দেন,
লিঙ্ক দেওয়া মানে হচ্ছে রেফার করা। আমি ওই যে ডক্টরের ইয়ে দিয়ে বলছিলাম না, একটা উদাহরণ দিয়ে, যে আমি বললাম যে অমুক ডক্টর ভালো বা অমুক কেউ ভালো, রেফারেন্স করলাম। So, এইটা দিয়ে হচ্ছে মূলত রেফারেন্স করা বা ডিফাইন করা যে এই কিওয়ার্ড সাথে হচ্ছে এই কিওয়ার্ডের মধ্যে যে লিঙ্ক, এই লিঙ্কটা আমি ভালো বলে গণ্য করতেছি, যার কারণে আমি এখানে লিঙ্ক দিলাম। হুম। তার মানে গুগলের কাছে এই লিঙ্কটাকে প্রাধান্য দিচ্ছে বেশি। লিঙ্কের মধ্যে আছে কি? এই লিঙ্কের মধ্যে আছে হচ্ছে এটা, মানে রুট ডোমেইনটা। ক্লিয়ার? রুট ডোমেইনটা আছে হচ্ছে এটার আন্ডারে। এইবার এই একটার মধ্যে গেলাম, আমি গুগলকে বুঝাইলাম যে আমার এই পেজটা, মানে এই হোম পেজটা ইম্পর্টেন্ট বেশি, আমার হোম পেজটা ইম্পর্টেন্ট বেশি। আমি এই সাব পেজ দিয়ে বুঝাইলাম যে হোম পেজটা ইম্পর্টেন্ট বেশি। এখন এইখানে তো আর একটা নাই, এই পেজে যাই একটু দেখি। এই পেজে আসার পরে এখানে তো লিঙ্ক আছে, এখানে তো কন্টেন্ট আছে। হ্যাঁ, এইখানে কন্টেন্ট আছে, এখানে যে লিঙ্ক দিছে দেখেন, এই লিঙ্কটাও কিন্তু রুট ডোমেইনের, মানে রুট ডোমেইনকে হচ্ছে মেনশন করতেছে। ঠিক আছে, রুট ডোমেইনকে মেনশন করে দিছে। তার মানে কি দেখেন, প্রত্যেকটা সার্ভিস বোঝাচ্ছে এখানে, শুধু যে ডোমেইনকে দিছে ওরকমটাও না। ধরেন এটা আবার হচ্ছে দিছে সোশ্যাল মিডিয়া মার্কেটে, বা আমরা এই লিঙ্ক কেমনে ক্রিয়েট করতে হয়, কিভাবে কি ইউজ করতে হয়, এগুলো আমরা যখন অন পেজ এসইও করবো আমরা জানবো যে আসলে কোনটাতে কি লিঙ্ক দিতে হয় না দিতে হয়। জাস্ট বোঝানোর ক্ষেত্রে, আমরা যেহেতু কন্টেন্ট প্ল্যানিং নিয়ে আসছি আপাতত, হ্যাঁ। সো যখন একটা নিশকে সাব টপিক দিয়ে রেফারেন্স করে গুগলকে বোঝানো হয় যে এইটা কি আমি লিঙ্ক দিচ্ছি, তখন গুগল বুঝে যে হ্যাঁ এটা একটু প্রায়োরিটি বেশি। কারণ এসইও সার্ভিস নিয়ে আমি একটা কন্টেন্ট লিখলাম, এই কন্টেন্টের মধ্যে কোনো না কোনো জায়গাতে বললাম যে যেমন এরা বলছে, কোনো না কোনো জায়গাতে বলছে যে ডিজিটাল মার্কেটিং সলিউশন প্রাইভেট লিমিটেড ইজ দ্য বেস্ট এসইও সার্ভিস প্রোভাইডার ইন বাংলাদেশ। উই আর স্কিলড ইন ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং সার্ভিস। দেখেন সেন্টেন্স তো মিলাইছে না? মিলাইছে কিন্তু। মিলানোর পরে এখানে লিঙ্ক দিছে কি, হোম পেজের লিঙ্ক দিছে। তো এইরকম ভাবে আমরা যখন এগুলা নিয়ে লিখবো, কোনো না কোনো ভাবে ধরেন মিলাইলাম, মিলাই নিয়ে আমরা আমাদের পেজকে, মানে হোম হোম পেজ বা যেটাই বলেন নিশ বা যেটা নিয়ে কাজ করবেন সেটাকে যদি লিঙ্ক দেই, সেই ক্ষেত্রে আমি বলছিলাম যে গুগল ক্রলার হচ্ছে লিঙ্ক টু লিঙ্ক ভিজিট করে। এখন লিঙ্ক টু লিঙ্ক ভিজিট করতে করতে যখন দেখবে যে ম্যাক্সিমাম সাব টপিক হচ্ছে এটাকে সাপোর্ট করছে বেশি, তার মানে কি গুগলের বট কিন্তু তখন ধরে নেবে যে এটাকে একটু প্রায়োরিটি বেশি দিচ্ছে। তখন এই পেজটা অনেক বেশি ভালোভাবে দেখবে যে আসলে কি অবস্থা, এটা যে আমি লিঙ্ক দিচ্ছি এটার কন্টেন্ট ঠিকঠাক মতো আছে কিনা। যখন দেখবে যে র্যাঙ্কিং ফ্যাক্টর সবগুলো ফিল আপ হয়েছে, তখন এইটার অথরিটি আস্তে আস্তে বাড়তে থাকবে, এটাকে র্যাঙ্কিং, মানে র্যাঙ্কিং এর দিকে নিয়ে আসার ট্রাই করবে। এইটুকু ক্লিয়ার? কথা বলেন, কে কে ঘুমাচ্ছেন ক্লিয়ার, কিটা কিটা? ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার। জি বা ক্লিয়ার। জি ভাই, ক্লিয়ার এতটুকু। আসি কয়জন? 15 জন। কে আসে নাই? কেউ যে কি জানা ছিল, নাইম ভাই মনে হয়। ধরেন এটার জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করলাম হচ্ছে 10টা, এটার জন্য কিওয়ার্ড রিসার্চ করলাম 10টা। এখন কিওয়ার্ড রিসার্চ করে বসাতে হয় কোথায়? কন্টেন্টের মধ্যে। এটা নিয়ে আমরা কন্টেন্ট লিখবো। কথার কথা, এটা নিয়ে আমরা কন্টেন্ট লিখবো। এই কন্টেন্টের মধ্যে 10টা 20টা বা 50টা যে কয়টা কিওয়ার্ড রিসার্চ করছি, সেই কয়টা কিওয়ার্ড বসাবো। এটার জন্য কিওয়ার্ড রিসার্চ করছি 10টা, এটা নিয়ে একটা কন্টেন্ট লিখবো। এরকম লিখছি, সার্ভিস নিয়ে লিখছি। প্রত্যেকটার মধ্যে গেলে কন্টেন্ট পাবেন, যেটা দেখাইছে। ডিজাইনটা একটু আলাদা করছে, কন্টেন্ট আছে। এটার মধ্যে ধরেন 10টা কিওয়ার্ড রিসার্চ করছি, 10টা কিওয়ার্ড প্লেস করে আমরা কন্টেন্ট লিখবো। কন্টেন্ট যখন লিখবো, কন্টেন্ট যখন লিখবো, সেটা ওটিও দেখলে আমার ভালো লাগে।
এ- আহ, যখন আমরা কিওয়ার্ড রিসার্চ তো শিখছি, হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ দেখেন, আমি নিজে নিজে কিন্তু একটা ফ্লোতে নিয়ে যায় কিন্তু কাজ খারাপ হয় না। আমরা প্রথমে কিওয়ার্ড রিসার্চ করছি, কিওয়ার্ড রিসার্চ করার পরে কন্টেন্ট প্ল্যান নিয়ে আইডিয়া নিচ্ছি। কন্টেন্ট প্ল্যান নিয়ে যখন আমরা কমপ্লিটলি শিখতেছি, তারপরে কিন্তু এটা যাবে হচ্ছে অন সাইট এসইওর মধ্যে, মানে আস্তে আস্তে একটার পরে একটা হচ্ছে কিন্তু ডিপ্লয় হচ্ছে, হ্যাঁ। আমরা কিওয়ার্ড রিসার্চ শিখছি, টপিক জানলাম, টপিক সাব টপিক নিশ মাইক্রো নিশ এটা জানলাম। এখন আমরা এই যে টপিক, প্রত্যেকটা টপিক মানে তো ধরেন একটা কন্টেন্ট, এইবার হচ্ছে আমরা করব কি, আমরা এই কন্টেন্ট লিখবো। কন্টেন্ট লেখার পরে যে কিওয়ার্ড রিসার্চ করছি এই কিওয়ার্ডটা প্লেস করব, প্লেস করে অন পেজ এসিও করবো। তাহলে আমাদের কিওয়ার্ড রিসার্চ গেল, কন্টেন্ট প্ল্যান মানে যাবতীয় যা আছে এগুলা কমপ্লিট হওয়ার পরে আমরা অন পেজটা কমপ্লিট করবো। অন পেজটা মূলত ধরেন ওই যে এসইও বা অন পেজ এসইও যেটা বলে আর কি। সো অন পেজটা করবো, অন পেজ করার পরে তারপরে এখানে কি আছে টেকনিক্যাল, অন পেজ করার পরে হয়তো অফ পেজ বা ব্যাকলিঙ্ক করাইলাম, নয়তো তারপরে টেকনিক্যাল বা ওয়েবসাইট অডিট, এই ক্লাসটা একটু বড় হইতে পারে। ঠিক আছে, এটা নিব তাইলে মোটামুটি আমাদের একটা, মানে প্রথমে যে যে অনেকেই বলছিলেন এসিও সম্পর্কে কোনো আইডিয়া নাই বা কি সমাচার। সো আশা করি এই আপাতত আর মানে পরবর্তীতে 2-3টা ক্লাস হইলে মানে এসিও সম্পর্কে মানে বুঝতেছেন তো আস্তে আস্তে যে এসিও আসলে যারা একদমই নতুন ছিলেন, মানে এসইও সম্পর্কে আপনাদের ব্যাচ না মনে হয় এর আগের ব্যাচে একজন বলতেছে এসইও নামটাই শুনলাম আজকে প্রথম। সো যারা এরকম মানে প্রথম নাম শুনছেন বা কাজ কখনো করেন নাই বা কোনো রকম আইডিয়া নাই, তো তারা তো মনে হয় একটু একটু বুঝতেছেন নাকি? একটু রেসপন্স করেন তো ভাই, কি অবস্থা, বুঝতেছেন? স্যার একটা কোশ্চেন ছিল হ্যাঁ স্যার। হ্যাঁ। ওয়ান পেজ মানে আর হচ্ছে অফ পেজ এসইও আর অন পেজ এসইও এই দুইটার একটা বেসিক কি ডিফারেন্স যদি একটু বলতেন। আচ্ছা, বেসিকটা যদি জানেন, মানে বেসিক যদি বলি, আমরা এটা নিয়ে ডিপ আলোচনা করবো যখন অন পেজ এসইও নিয়ে মানে কথা বলবো, তখন একদম অন পেজ এসইওটা কি বা কিভাবে করতে হয় তারপরে একটু বলি। অন পেজ এসইও বলতে আপনারা এইটুকু ধরে নেন যে এটা একটা আহ, মানে সাব টপিক, তাই না? যেটি মানে এসইও সার্ভিস প্রোভাইডার, এটা কিন্তু সাব টপিক, এই টপিকের আন্ডারে কিন্তু কন্টেন্ট আছে। এই কন্টেন্টটা এইখানে যে যে লিঙ্ক করছে, কই কই লিঙ্ক করছে, এখানে যে লিঙ্ক করছে এই লিঙ্কটা কেন করলো বা এই লিঙ্কের কাজ কি, বা এইখানে যে এই কিওয়ার্ডটা বসাইছে এটা কেন বসাইছে, তারপরে হচ্ছে এইখানে যে যে বোল্ড করছে এটা এটা কেন বোল্ড করছে, এখানে যে লিঙ্ক কিভাবে কাজ করে, এই ওয়েবসাইটের মধ্যে, ওয়েব পেজ বা ওয়েবসাইটের ভেতরে কন্টেন্টের মধ্যে যাবতীয় যা করা হয়, কন্টেন্টের মধ্যে যা করা হয়, এখানে ইমেজ থেকে শুরু করে এর মধ্যে যা আছে, এটা এসইও ফ্রেন্ডলি ভাবে করা, এটা হচ্ছে অন পেজ এসইও। ক্লিয়ার? জি স্যার। বুঝছে? আচ্ছা, এটা গেল হচ্ছে অন পেজ এসইও। আর অফ পেজ এসইও হচ্ছে ওই যে বলছিলাম না, অফ পেজ এসইও বা ব্যাকলিঙ্ক বা লিঙ্ক বিল্ডিং বা যেটাই বলা। অফ পেজ এসইও বলতে রেফার করা, ডক্টর রেফার, মানে আমি রেফার করতেছি এইখানে দেখেন, একটা জিনিস বলবেন, মনে যেন একটা লিঙ্ক দেখলাম, ওই লিঙ্কটা পাইলে একটু সুবিধা হতো আমার জন্য। এখানে দেখছি এই যে যেমন হচ্ছে ধরেন 6.5 ট্রিলিয়ন, 6.5 ট্রিলিয়ন লেখছে না, এখানে কিন্তু লিঙ্ক করছে, এইটাতে যদি আমি ক্লিক করি কই চলে যাচ্ছে, এটা কি যাচ্ছে না পরিচিত, এটা তো অন্য একটা ওয়েবসাইটে যাচ্ছে। এই ব্যাকলিঙ্ক মানে এই ওয়েবসাইট, এই ডিজিটাল মার্কেটিং উইটি, এই ওয়েবসাইট রিফার করছে কাকে, এইখানে হচ্ছে drip.com একটা ওয়েবসাইটকে রেফার করছে। তার মানে বলতেছে যে হ্যাঁ এটা কিন্তু একটা রেফারেন্স। দেখেন, ই কমার্স সেলস আর প্রেডিক্ট টু হিট এত% বাই 2023 সালে এত, মানে এত ডলার এত ট্রিলিয়নে হচ্ছে হিট করছে, এটা কিন্তু একটা রেফারেন্স। এই রেফারেন্সটা পাইলো কই, এই ওয়েবসাইট থেকে নিছে এই রেফারেন্স। দেখেন এই ওয়েবসাইটকে যে একটা লিঙ্ক দিচ্ছে,
এই ওয়েবসাইটকে যে একটা লিঙ্ক দিচ্ছে, এই ওয়েবসাইটের জন্য এটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক, আর এই ওয়েবসাইট যে লিঙ্কটা পাইছে এটা হচ্ছে ব্যাকলিঙ্ক পাইছে। সো আমরা ব্যাকলিঙ্কের ওয়েবসাইট মানে ব্যাকলিঙ্ক যখন করবো তখন মানে আরেকটু আলোচনা করবো, বাট মেইন থিং হচ্ছে এটাই। ঠিক আছে ভাই? জি স্যার, ঠিক আছে। ওকে, মানে ক্লাস কি বুঝতেছেন না, মানে বুঝতে সমস্যা হচ্ছে বা অন্য ক্যাটাগরিতে বোঝাবো এরকম যদি কোনো অপিনিয়ন থাকে তাহলে বলতে পারেন, হ্যাঁ? না ভাইয়া, বুঝতে পারছি। ঠিক আছে, বুঝলে ভালো। আপাতত এই ছিল আজকের ক্লাস। আপনারা কিওয়ার্ড রিসার্চ করেন, কিওয়ার্ড রিসার্চ করে সাবমিট করার ট্রাই করেন। আর আজকেই তো শেষ, মানে আমার সাথে ক্লাস আছে। আচ্ছা আমি একটু ওয়েট, রেকর্ডিংটা একটু স্টপ করি। আমাকে